সারা দেশে হিট অ্যালার্ট দুর্যোগ হিসেবে চিহ্নিত। দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতন বাংলাদেশও চরম ভাবাপন্ন আবহাওয়ার মুখোমুখি হচ্ছে। কেন আসলে আমরা এই রকম আবহাওয়ার মুখোমুখি হলাম, কি কারণে, কেন আসলে আমরা প্রতিকার করতে পারছি না, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। দর্শক, আপনাদের সবাইকে আজকে দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। 3 দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস, হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এই সবকিছু নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর আইনুন নিশাত, এমেরিটাস অধ্যাপক, পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ। সেই সাথে আছেন অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর আইনুন নিশাত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সারা দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জলবায়ু এই পরিবর্তনের বিষয়টি কিংবা এই ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কথা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে শুনছি। এরপরে আসলে আমরা কেন কোনো ধরনের তৎপরতা দেখতে পেলাম না, কেন আসলে কোনো প্রতিকার গ্রহণ করলাম না, কেন এখন এসে আমাদেরকে দুর্যোগ হিসেবে এই জায়গাটিকে চিহ্নিত করতে হচ্ছে? ধন্যবাদ। এই সময় গরম পড়বে, চৈত্রের শেষে বৈশাখের প্রথমে, খুবই স্বাভাবিক এবং অস্বাভাবিক কোনো কিছু দেখছি না আমি। আমরা এখন ঠান্ডা ঘরে থেকে অভ্যস্ত হয়ে গেছি। মাঠে কাজ করি না, ঘরে কাজ করি। মাঠের কৃষক সে অন্ধকার থাকতে আগে গরু নিয়ে মাঠে যেত, এখন বিকালবেলা পাওয়ার টিলার নিয়ে মাঠে যায়। সে দুপুরবেলা দিনের বেলা কাজ করে না। এই যে পরিবর্তনটা হয়েছে আমাদের ব্যবস্থাপনায়, এটা খুবই স্বাভাবিক। আমাদের গরমের সময় ছুটি থাকতো। আমি যখন স্কুলে পড়েছি, এখন থেকে 60 বছর আগে, তখন গরমের ছুটি ছিল। এই বৈশাখ জ্যৈষ্ঠ আমরা বলতাম আম কাঁঠালের ছুটি। তো এই গরম না পড়লে আম হবে কি করে আর আম পাকবে কি করে, এবং তথ্য দিয়ে কনফিউজ করা হয়। দেশের একটা প্রধান দৈনিকে একটু এখানে আসার আগে যে ঘরে বসে পুরোনো আজকের কাগজগুলো উল্টাচ্ছিলাম, সেখানে লিখেছে যে জলীয় বাষ্প বাড়ার কারণে অস্বস্তি বাড়ছে। আমি বুঝতে পারছি মানেটা কি। কথাটা সত্যি। এখন জলীয় বাষ্প তো যখন বৃষ্টির আগে আগে প্রায় 100%, 90% হয়ে যায়। বাষ্প তাপ ধরে রাখতে পারে, এটা আমরা জানি, কিন্তু আজকে তো সকালবেলা ছিল 20%। কাজেই 20 থেকে বেড়ে যদি বৃষ্টির সম্ভাবনা দেখা দেয়, এই সপ্তাহে সম্ভাবনা নেই, সামনের সপ্তাহে মে মাসের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে, তাহলে তখন আমরা বলি না ভ্যাপসা গরম পড়েছে। তো ট্রেডিশনাল নলেজ, এতে ঘাবড়ানোর কি আছে? আবহাওয়া দপ্তর তাদেরকে নিজেদেরকে রক্ষা করার জন্যে বলছেন। আজকের তাপমাত্রা যদি দেখি, আজকের তাপমাত্রা, আমি এখনো পুরোনো দিনের লোক, ফারেনহাইটটা বুঝি। আপনাকে জ্বর কিন্তু এখনো ফারেনহাইট 102 ডিগ্রি 3 ডিগ্রি বলতে হয়। আপনাকে কিন্তু 36 না কত এগুলো বললে কিন্তু আপনার মাথায় ঢুকবে না। এখন এখানে আজকে এখন যখন কথা বলছি, তখন তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 90 ডিগ্রি ফারেনহাইট। এবং এপ্রিল মাসে আমরা যদি জলবায়ুর ডেটা দেখি, গত 30 বছরের গড় ডেটার ভিত্তিতে যখন জলবায়ুর কথা বলা হয়, এটা হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস। তো আমার এখন গড় যদি বলি 33, তার থেকে বেশি হতে পারে, কম হতে পারে। তো বেশি হয়ে কত হবে? 37, 38। এবং 1 মিনিট আমি শেষ করছি, 1 মিনিট আমি শেষ করছি। আমরা পিচ গলা রোদ্দুর বলতাম ছোটবেলায়। রোদ্দুর যখন পিচ গলতো, তখন পিচটাকে তুলে মার্বেল বানিয়ে খেলতাম। তো তাই হচ্ছে। হঠাৎ করে দেশের লোকজন প্রচন্ড গরম পড়ছে। জলবায়ু পরিবর্তনের ব্যাপারটা সত্যি, কিন্তু জলবায়ু পরিবর্তনের সাথে উদরপিণ্ডি ভূতের গাড়ি দিয়ে একটা যাচ্ছে তাই অবস্থা। জাতীয় পরিকল্পনা যদি দেখি, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান 2022, পরিষ্কার বলা আছে হঠাৎ করে এক্সট্রিম ওয়েদার হবে। শীতের মধ্যে হঠাৎ করে প্রচন্ড শীত পড়বে কয়েকদিনের জন্য, গরমের সময় কয়েকদিন এক্সট্রিম গরম পড়বে। এমন গরম পড়েছে 3-4-5 বছর আগে, বাতাসটা যেখান থেকে গেছে ধান গাছ শুকিয়ে গেছে। এদিকে যখন আমরা অতি তীব্র তাপ প্রবাহ বলছি, সেটি জনজীবনে এক ধরনের বড় প্রভাব বিস্তার করছে কিনা? করছে, কারণ আমরা তো আয়েশি হয়ে গেছি। আগে আমরা এয়ার কন্ডিশন ঘরে, এখন ইউনিভার্সিটিগুলো এয়ার কন্ডিশন, তাই না? ঢাকা ইউনিভার্সিটির ক্লাসরুমে এয়ার কন্ডিশন। কিন্তু এরপরে আমরা যখন দেখছি আসলে 4 জনের মৃত্যু ঘটেছে রাজধানী সহ পুরো দেশে, সেটিও কি আসলে, সেটি তো নিঃসন্দেহে এই ধরনের তাপমাত্রার কারণে। এটা তো অস্বাভাবিক কিছু না। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই তাপমাত্রার জন্য কি করতে হবে, আমি আবারও বলছি এটা স্বাভাবিক। এখন
বাইরে যাওয়াটা বন্ধ করতে হবে, রোদে যাওয়াটা বন্ধ করতে হবে। দুইটা তাপমাত্রা আছে, একটা হচ্ছে তিনটা, একটা হচ্ছে ঘরের তাপমাত্রা, একটা শেডের তাপমাত্রা ছায়ার, আর একটা হচ্ছে ফিলস লাইক। আজকে ফিলস লাইক ছিল 112 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 45 ডিগ্রি ফারেনহাইট, সেন্টিগ্রেড 45। তো এই গরমের সময় আপনি বাইরে যাবেন না। এখন যিনি নির্মাণ শ্রমিক, যিনি ইটের ভাটায় কাজ করেন, যে মহিলাটা, তাকে যেতে হয়। আইন করে বলা উচিত যে এই সময় কেউ বাইরে কাজ করতে পারবে না। সেই জায়গাগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের কাজ করার কিংবা ভাবার প্রয়োজন আছে। এই যে স্কুলগুলো বন্ধ করে দিয়েছে ভেরি কারেক্টলি। জি, আমি একটু অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন আপনার কাছে আসতে চাই। এবারে গ্রীষ্মে পৃথিবীর বিভিন্ন দেশে অতিরিক্ত উষ্ণ তাপমাত্রা আমরা কিন্তু দেখেছি হয়েছে, অনুভূত করা যাচ্ছে। সেই জায়গাটি থেকে বাংলাদেশে আসলে জাতীয় দুর্যোগ অবস্থা ঘোষণা করা হয়েছে, 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা হিট অ্যালার্ট জারি কিন্তু স্যার যে কথা বলছিলেন, হতে পারে এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমরা হয়তো অভ্যস্ত নই। কিন্তু এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমরা আসলে যে ধরনের কাজগুলো আমাদের করবার কথা ছিল, সেই কাজগুলোকে আমরা করেছি, সেই প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলোকে আমরা নিতে পেরেছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে এই যে হিট অ্যালার্ট বা হিট স্ট্রোক, এই কথাগুলি কিন্তু অ্যালার্ট শব্দটা আগে ছিল না, কিন্তু হিট স্ট্রোকের কথা আমরা আগে জানি যে মানুষ অতি গরমে মারা যায়। এখন আমি আসলে গবেষণা ভিত্তিক বলবো, যেহেতু আমরা যদি বলি যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ 2022-এ বলেছিল যে গত যে শতক তার থেকে শতকরা 30% হচ্ছে এই শতকে তাপমাত্রা বাড়ছে এবং বেড়েছে। এটা আসলে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। আর আমরা যেই গবেষণাগুলি করেছি, যে সেটি হচ্ছে যে দেখা গেছে যে যেই অসুস্থতাগুলি আসলে আগে ছিল না, সেটি বেড়ে গেছে। হ্যাঁ, তো সরাসরি ঠিক গরমের সাথে বা তীব্র গরমের সাথে সেটাকে আগে যোগসূত্র স্থাপন করা হতো না, এখন সেটা করা যাচ্ছে দেখেই আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু এটি নিয়ে সরকারকেও আমরা নড়ে চড়ে বসতে দেখেছি। যেমন আমরা যদি বলি যে আমাদের প্রতিবেশী ভারতে বিভিন্ন শহরে হিট অ্যাকশন প্ল্যান করা হয়ে গেছে, আর নেপালে করা হয়েছে যে তারা যত গ্রামীণ কমিউনিটি বেসড যে অভিযোজন কৌশল গরমের সাথে সেটি করা হয়েছে। এটা কিন্তু আগে ছিল না, এই 22 থেকে শুরু হয়েছে। এবং বাংলাদেশে এখন আমরা বলি হিট রেজিস্ট্যান্স এগ্রিকালচার, অর্থাৎ কৃষক যেন গরমেও চাষাবাদ করতে পারে, সেই জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং আমরা যেই বিষয়গুলি বেশি লক্ষ্য করছি এখন, যে হেলথ অ্যালার্ট, যেটা স্বাস্থ্যগত, যেটা স্কুল বন্ধ করে দেওয়া, সচেতনতা, এটা বৃদ্ধি করা, এটা কিন্তু ছিল না। যখন থেকে মানুষের মৃত্যুর হার বেড়ে যাচ্ছে এবং মানুষের থেকে সচেতনতার অভাবও আমরা দেখছি যে আসলে কি করতে হবে, তখন থেকে আমাদের এই হিট আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেটা আসলে ছিল না, সেটি নিয়েও আমরা কথা বলছি। আমরা প্রতিকারের জন্য ব্যবস্থা করছি। অথবা ডক্টর মাহবুব নাসরিন, আপনি নিজেও বলছিলেন যে আমরা স্কুলগুলো বন্ধ করে দিচ্ছি, কিংবা আমরা অনেক ধরনের ব্যবস্থা করছি, কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আসলে মূল যে দায়িত্বটি আমাদের রাখার কথা ছিল, সেই দায়িত্বকে আমরা পালন করেছি। আসলে বিষয়টা তো, পরিবেশ তো আমাদের অনেক দিন ধরেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি একটা বলি যে আমাদের এখানে অতি জনসংখ্যা অধ্যুষিত একটা শহর অঞ্চলেই তো বেশি হচ্ছে, ঢাকা শহর এবং অন্যান্য যেখানে শিল্প কারখানা বেশি আছে, যেখান থেকে আমাদের কারখানা থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, যেখানে বননিধন হচ্ছে। অর্থাৎ আগেও হিট ছিল, আমি প্রফেসর আইনুনের সাথে কথাই বলছি যে আগেও যে ছিল না তা না, আগে এগুলিকে ধরে রাখার জন্য আমাদের উপাদান ছিল, গাছপালা ছিল, জলাধার প্রাকৃতিকভাবেই ছিল। তো প্রাকৃতিক পরিবেশকে আমরা আগে নষ্ট করেছি, ধ্বংস করেছি, এবং তার ফলে কিন্তু প্রকৃতি আমাদেরকে বিভিন্নভাবে এই উপহারগুলি বা শাস্তি স্বরূপ আমাদেরকে এটি দিচ্ছে। সেই জন্য আমাদের বাংলাদেশ কিন্তু যে তথ্যগুলি সংগ্রহ শুরু করেছে, যেটা আবহাওয়ায় আসলে হিট নিয়ে এতটা ডেটা বা উপাত্ত আমরা আগে পেতাম না, এখন কিন্তু পাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে আমাদের সচেতনতার পাশাপাশি যেই বিষয়গুলি সতর্কতা, সেটা এখন আমরা অনেক ধরনের সচেতনতার কথা বলছিলাম। আমরা কিন্তু ঢাকায় দেখেছি আমরা হিট অফিসারও নিয়োগ করেছি, কিন্তু শুধু নিয়োগ করে আসলে আমরা কোনো কিছু আমাদের নিজেদের আয়ত্তে আনতে পারছি। ডক্টর আইনুন নিশাত, আমাদের জলাধার নেই, আমাদের গাছপালা নেই, যে কথা অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন বলছিলেন। আমরা কৃষির উপর নির্ভরশীল বলে থাকি নিজেদেরকে, সেই জায়গাটিতেও তো আমরা অনেকটা পিছিয়ে আছি কিনা। ওকে, ধন্যবাদ। নাসরিন যে কথাগুলো বললেন কারেক্ট। এখন আমাদের প্রস্তুতি,
আমাদের যে জাতীয় পরিকল্পনা আছে, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, সেখানে 14টা প্রাকৃতিক দুর্যোগকে চিহ্নিত করে তার ভিতরে কি কি ব্যবস্থা নিতে হবে সেটার ব্যাপারে এটা বলা আছে। তার মধ্যে এই এক্সট্রিম হিট ওয়েভ এটাও একটা আছে, সেটা জাতীয় দলিলে আছে, ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে, সবাই অ্যাপ্রুভ করেছে। বাট মূল কথা হচ্ছে, আপনি যে পরিবেশটাকে ফেরত আনার কথা বলছেন, এটা সম্ভব না, হবে না কোনোদিন। কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণতা যেটা বাড়ছে 1.5 ডিগ্রি গত বছর 23 নাগাদ পৃথিবীতে বেড়েছে। এটা বাড়তে বাড়তে হয়তো 2 ডিগ্রি, 2.5 ডিগ্রি, 3 ডিগ্রিতে চলে যাবে। এখন এই যে সামান্য, আমি যেটার কারণে কথাটা অন্যভাবে শুরু করেছি, আপনি কি বোঝেন যে এখন টেম্পারেচার 32, বাইরে গেলে একজন এসে বলল না না এটা 33, এই পার্থক্য কি আমি আপনি বুঝি না। এটা বোঝে উদ্ভিদ, বোঝে প্রকৃতি, বোঝে পোকামাকড়, বোঝে জীবজন্তু, বোঝে। তারাও কিন্তু রোদের মধ্যে বের হয় না। যে কারণে এই তাপ মোকাবেলা করার জন্য যে প্রস্তুতির কথা আমরা বলছি, এটার মূল প্রস্তুতি প্রয়োজন হবে খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য। আমরা বলছি 5 ধরনের নতুন ফসল দরকার গবেষণার মাধ্যমে। বন্যা হতে পারে, ডুবে যেতে পারে, খরা হতে পারে, অনেকদিন বৃষ্টি হলো না, যেমন গত বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি কম হয়েছে। 3 নম্বর হচ্ছে লবণাক্ততা সহ্য করতে পারে উপকূলে। 4 নম্বর হচ্ছে তাপ সহ্য করতে পারে। আর 5 নম্বর হচ্ছে তার সময়টা কমিয়ে আনেন, যাতে তার এক্সপোজার অ্যান্ড রিস্ক কমে যাবে। এখন সাধারণ মানুষের তো এগুলো বুঝতে পারার ব্যাপারটা কথা না। নয়। আমার কথা হচ্ছে গরম লাগছে, প্রচন্ড গরম, ভাই বাইরে বেরোবেন না, বেরোলে মাথা ঢেকে বেরোন, ঠিক মতো বেরোন। কাপড় পরার সময় সাদা কাপড়, হালকা কাপড় পরেন, কালো রঙের কাপড় পরেন না। এগুলো ডাক্তাররা কিন্তু বলছেন গরমের থেকে আসলে সাথে সাথে ঠান্ডা পানি খাবেন না, এবং তারা বলছেন ঠান্ডা পানি মোটেই খাবেন না, যেটা খাবেন সেটা রুম টেম্পারেচার, আমার শরীরের টেম্পারেচারের সাথে যেটা ম্যাচ করে। কাজেই যে 4 জন সর্দি গরমিতে মারা গেছেন কিংবা হিট স্ট্রোকে মারা গেছেন, আমি অত্যন্ত সহানুভূতির সাথে বলছি যে কোন পরিস্থিতিতে মারা গেছেন, কখন মারা গেছেন। আমাদের আসলে অনেক কিছু জানার আছে এখনো, কিন্তু আসলে অনেক হিট কিছু স্ট্রোক করার আছে। থেকে আসলে বেরিয়ে আসতে হলে কি কি করতে হবে একটা সেগুলো নিয়ে আরো স্কুল যে নতুনভাবে বন্ধ জানতে করেছে হবে। 7 দিন, আমি তো মনে করি আরো 7 দিন বন্ধ রাখা দরকার। কারণটা হচ্ছে, আপনি 12, 13, 8, 10 বছরের ছেলে কিংবা মেয়ে স্কুলে গেলে তাকে আপনি প্লে গ্রাউন্ডে যাওয়ার থেকে বন্ধ রাখতে পারবেন? ফুটবল নিয়ে নেমে পড়বে সে। কাজেই তার ক্ষতিটা সে না বুঝলে রাষ্ট্রীয়ভাবে এটা বোঝা দরকার। আবহাওয়া দপ্তর যে 3 দিনের সতর্কবাণী দিয়েছে, আমি তাদের অভিনন্দন করছি, কারণ এটা তো অনেক সাহসের দরকার হয়। সেটা হয়তো জরুরিও ছিল আমাদের মতন একটি দেশের জন্য। সেই জায়গাটি থেকে পরিবেশ নিয়ে আসলে আমরা যেটি কথাগুলো বলছিলাম, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কথা আমরা বলেছি, ঘূর্ণিঝড়, খরা, ভাঙন, কিংবা আসলে এই যে তাপদাহের কথা আমরা বলছি, সেখানে বিপুল সংখ্যক মানুষকে আমরা ইতিমধ্যে বাস্তুচ্যুতও হতে দেখেছি। সেই জায়গাগুলো নিয়ে আসলে আমাদের এখন ভাবার নতুন করে সময় এসছে কিনা, আমরা উত্তর নিব। আমাকে একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন, যেই জায়গাটিতে আমরা ছিলাম, 2050 সালের মধ্যে বাংলাদেশের তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, যে কথা স্যারও বলছিলেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এই পরিবর্তনের, জলবায়ু পরিবর্তনের কারণে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সেই সাথে ভারত উপমহাদেশের সাম্প্রতিক সময়ে যে তাপদাহ দেখা দিয়েছে, সেটি বারবার দেখা দেবে সেই সম্ভাবনা 30 গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা কি কোনো ব্যবস্থা গ্রহণ করছি? আসলে আমাদের কোনো প্রস্তুতি আছে কিনা সেই বিষয়ে? আসলে প্রস্তুতি তো এটা দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে, এবং দুর্যোগের একটা প্রস্তুতি সেটা হচ্ছে যে মানুষ যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে গ্রামীণ এলাকা থেকে শহর এলাকাতে আসছে। তো এটা নিয়ে আমাদের ডিসপ্লেসমেন্ট পলিসি আছে, যাতে স্ট্র্যাটেজি আছে, কৌশল আছে কিছু, কিন্তু তারপরেও বাংলাদেশে এটা বোঝার উপায় নাই যে প্রতিদিন কত মানুষ কোন জায়গাতে যাচ্ছে, এরকম কোনো উপাত্ত সরাসরি আসলে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে লিঙ্ক করে দেখি, একটা হচ্ছে যে লস অ্যান্ড ড্যামেজের কথা বলা হয়, যে কতটা ক্ষতি হয়েছে, ড্যামেজ হয়েছে, এটা আসলে প্রতিনিয়ত দেখা দরকার। এবং তারপরে হচ্ছে যে অভিযোজনের কথা বলা হয়, অ্যাডাপ্টেশন। তো অ্যাডাপ্টেশন যেটা, যে মানুষকেই বলছে সে যেখানেই যাচ্ছে তার সাংস্কৃতিক একটা বিচ্যুতি ঘটছে, তার পারিবারিক সামাজিক যেখানে ছিল সেটি কিন্তু সে আর ফিরে পাচ্ছে না। কিন্তু তারপরে আমরা যে অভিযোজন কৌশলগুলির কথা বলি, যেখানেই যাক সেই জায়গাটাতে আসলে আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার।
আমাদের এখানে মিটিগেশনের কথাও জলবায়ু পরিবর্তনে বলছে, যে উপশম বা মিটিগেশন অর্থ হচ্ছে উৎস থেকে বন্ধ করে দেয়া। কিন্তু বাংলাদেশ তো আর কার্বন এমিশন মিটিগেট করতে পারবে না, জিরো থেকে শুরু থেকে বন্ধ করে দেয়া। তো বাংলাদেশ যেটা করে যে প্রিভেনশন, তো সেটা আমরা আসলে 97 সালে দেখেছি যে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী আদেশাবলী বা স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার আছে, সেটিকে বারবার কিন্তু রিভাইজ করা হচ্ছে, অর্থাৎ একবার 2010-এ করা হয়েছে, আবার 2019-এ করা হয়েছে। তা আমি এইটুকুই বলতে পারি যে আমাদের যে ডকুমেন্টেশন প্রসেস, আমাদের যা প্রয়োজন, সেটি কিন্তু আমাদের মানে আমরা আসলে ব্যবস্থা গ্রহণ করেছি, নীতিমালা আছে, কিন্তু কার্যকর কি করছি কখনো? কার্যকরও একেবারে শতভাগ হচ্ছে না, কিন্তু কোন কোন স্থানে হচ্ছে, কিন্তু যেটা আমাদের হাতে আছে স্থানীয়ভাবে। কিন্তু যেটা বৈশ্বিকভাবে হচ্ছে, যদি বলেন যে জলবায়ু পরিবর্তন বা বিশ্ব উষ্ণায়ন, সেখানে তো বাংলাদেশে শুধু নেগোসিয়েশন, ভয়েস রেজ করা, সেখানে কম্পেনসেশন আনা। এই যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কথা আপনি বলছেন ডক্টর আয়নুন নিশাত, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে এক ধরনের রাজনীতির কথা আমরা প্রায় শুনতে পাই, সেটি নিয়ে একটু জানতে চাই, এই রাজনীতির প্রভাব আসলে বাংলাদেশের জলবায়ুকে কতখানি প্রভাবিত করছে? ধন্যবাদ। বৈশ্বিক উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবীর সব দেশ ভুগবে, কারো মাফ নেই। কিন্তু কিছু কিছু উন্নত দেশের তা মোকাবেলা করার ক্ষমতা আছে, আর উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দায়িত্ব আছে, দায় অনেক বেশি, যেমন চীন, ভারত ইত্যাদি, তাদেরও মোকাবেলা করার ক্ষমতা অতটা নেই। আর অনুন্নত দেশ, আমাদের ক্ষমতা তো একেবারে নেই, এটা কিন্তু স্বীকৃত। তাহলে এই আলোচনাটা হয় একটা বৈজ্ঞানিক মহল, এটাকে বলা হয় ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তারা 5 বছর 6 বছর পর পর রিপোর্ট বের করেন। লাস্ট রিপোর্ট বেরিয়েছে 2022-এ, এরপরে রিপোর্ট বের হবে 2030-এ। 3 ভলিউমে বেরোয়, 84টা বের হবে। এখানে 198টা পার্টি বলি আমরা, দেশ না বলে, কারণ যে দেশ সার্বভৌম দেশের স্বীকৃত পায়নি, যেমন প্যালেস্টাইন, সেও কিন্তু এখানে সদস্য। আবার অনেকগুলো দেশ মিলে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, সেও একজন সদস্য। এরকম 198টা দেশ, তাদের বিজ্ঞানীরা গবেষণা করে যে ফলাফলগুলো ঘোষণা করেন, এটাতে সবাইকে একমত হতে হয়। আর দ্বিতীয়টা হচ্ছে এটা মোকাবেলা করার জন্য কি করতে হবে। প্রফেসর নাসরিন যেটা বললেন যে আমাদের গ্যাসের উৎস কমাতে পারি, সেই কাজটা আমাদের না, বাট বিরূপ প্রতিক্রিয়াগুলো আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে পারি, তার জন্য প্রচুর অর্থায়ন হবে। সো আমাদের ঠিক করতে হবে আমাদের প্রায়োরিটিটা কি। কিন্তু বৈশ্বিক পর্যায়ে যখন নেগোসিয়েশন হয়, সেখানে আমরা উপস্থিত থাকি, আমরা মতামত দেই, আমরা, এবং এই আলোচনাটা 198টা দেশের মধ্যে কোনো ভোটিং নেই, একমত হতে হয়। তাহলে কি হয়, কতগুলো দলবাজি হয়। 4টা বড় দল আছে, একটা বড় দল হচ্ছে G77 এন্ড চায়না, অ্যাবাউট 150টার মতো দেশ। এদের মধ্যে আবার ছোট ছোট সাব গ্রুপ আছে। কিন্তু এই রাজনীতির প্রভাব কি আসলে সারা বিশ্বে, আপনি নিজেও প্রথমেই বলছিলেন যে সবাইকে আসলে ভুগতে হবে, এখান থেকে কোথাও মাফ পাওয়ার আসলে সুযোগ নেই, কিন্তু ভুগছেন তো আসলে সাধারণ মানুষ। আমাদের নিজেদেরকে কিছু করার আছে। সেই জন্য আমাদের ওই যে প্রশমনের যে তর্ক বিতর্ক, মিটিগেশন, এটার দিকে আমাদের নজর না দিয়ে আমাদের অভিযোজনের দিকে নজর দিতে হবে। বিরূপ প্রতিক্রিয়া আমরা জানি, আমাদের জাতীয় দলিল আছে, 18টা বিরূপ প্রতিক্রিয়ার তালিকা আছে, 14টা বিরূপ প্রতিক্রিয়ার তালিকা আছে। কোন জায়গাতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বাংলাদেশের মধ্যেই তার 11টা এলাকা চিহ্নিত করা আছে। 2025-26-এ রিভাইজড হবে, বাট এখন যেটা আছে এটাকে ধরেই সরকারের এগোনো উচিত। জি, এই জায়গাটিতে আমি যদি অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন আপনার কাছে আসি, স্যার, বা আপনারা যে শব্দগুলো বলছিলেন মিটিগেশন, বা এই শব্দ আসলে খুব সাধারণ যারা মানুষ আছেন তাদের বোঝার কথা নয়, সেটাই খুব স্বাভাবিক। তো তারা হয়তো একটু শান্তি চান, কিংবা এই তীব্র তাপদাহে একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে চান। সেই জায়গাটি থেকে আসলে পরিবর্তনের কোনো সুযোগ আছে? ঢাকার কথাই যদি আমরা বলি, ঢাকায় যে পরিমাণ বসতি গড়ে উঠছে, যে পরিমাণ আসলে অধিক জনসংখ্যা নিয়ে ঢাকায় আমরা আছি, পরিবর্তনের সুযোগ কি আছে এখন? পরিবর্তনের সুযোগ ওরকম আমাদের অনেকগুলি ছোট ছোট প্রকল্পের মাধ্যমে দেখেছি যে শহরে যারা চলে আসে তাদেরকে আবার গ্রামে ফিরিয়ে নেয়া। এখন যদি তারা তাদের নিজের ঠিকানায় ফিরে যায়, সেখানে তো কর্মসংস্থান, আবার এই দুর্যোগের কারণে বা জলবায়ু পরিবর্তনের কারণে আমরা দেখেছি যে নদী ভাঙন এলাকা থেকে, বন্যা অধ্যুষিত এলাকা থেকে, খরা প্রবণ এলাকা থেকেই মানুষ বেশি আসে। তো সেখানে যেই অভিযোজন, আসলে শব্দটা অ্যাডাপ্টেশনের বাংলা অভিযোজন, অর্থাৎ সেখানে খাপ খাইয়ে নেয়ার জন্য তাদের যেই জীবন জীবিকা, সেটি আসলে দিকে আমাদের যদি অনেক বেশি আমরা দৃষ্টি দেই,
যেটি এখন হচ্ছে, যেমন জলবায়ু পরিবর্তন, যে সহিষ্ণু যে কৃষিকাজ বা সবজি চাষ বা মৎস্য চাষ, এটা আমরা করতে পারবো, এটা কিন্তু 10-12 বছর আগে ওইভাবে এটা স্থায়ী ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে সেগুলিও টেকসই হচ্ছে। সেদিকে মানুষকে আকর্ষণ বাড়াতে হবে, সেখানে অনেক বেশি কিন্তু আপনি আসলে আমাদের যে বিনিয়োগ করতে টেকসই হবে। জায়গা বলছেন, যে জায়গাটিতে বিনিয়োগের কথা বলছেন, ঠিক এই জায়গাটিতে ডক্টর আইনুন নিশাত, যে জলবায়ু পরিবর্তনের একটি ধাক্কা তো আসছে, আপনি নিজেও বলেছেন, সেই ধাক্কা সামলানোর জন্য আসলে আমাদের যেই ব্যবস্থাগুলো নেওয়ার কথা ছিল, ঝুঁকি কমানোর কথা যদি আমরা বলি, কিংবা আপনি বারবার বলছেন প্রান্তিক মানুষের আসলে ঝুঁকি কমানোর কথা, সেই ব্যবস্থা কি আমরা গ্রহণ করেছি? উত্তরটা হচ্ছে, পৃথিবী 1992 সনে প্রথম একটা বৈশ্বিক আইন তৈরি করে, কনভেনশন, কে কি করবে কিভাবে করবে। এখন এইখানে পলিউটার পেস প্রিন্সিপল, যারা দূষণ করেছে, যাদের কারণে এই ঘটনাটা ঘটছে, পৃথিবীর যে উন্নত দেশ আছে 30, 38, 38টা 34টা দেশ, ইউএসএ, কানাডা, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, এরা 92 থেকেই মেনে নিয়েছে যে এটার জন্য যে প্রচুর অর্থায়ন করতে হবে তারা করবে। এখন সেই অর্থ তো কেউ এমনিতে দেবে না, সেটা তার কাছ থেকে আদায় করতে হবে, বুঝে নিতে হবে। যে কারণে বৈশ্বিক যে আলোচনাটার কথা বলছিলাম, পলিটিক্যাল প্রসেস, সেখানে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই দাবি তোলার জন্যে যে তোমরা আমাদেরকে উপযুক্ত পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করো। ওরা বলছে আবার এই অর্থ আমরা তোমাদেরকে দেব, সেটা ঠিক মতো খরচ করার ক্ষমতা তোমাদের আছে কিনা, তার ক্যাপাসিটি আছে কিনা, তার স্বচ্ছতা আছে কিনা, তার জবাবদিহিতা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এখন আমি অন্য কথাটা ঘোরাচ্ছি না, পৃথিবীতে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে প্রচুর ইন্টারন্যাশনাল কনভেনশন, ট্রিটি অ্যান্ড প্রোটোকল আছে, অ্যাবাউট 40 থেকে 50টার মতো। 40 থেকে 50টাতে আমরা স্বাক্ষরদানকারী। তার যে বার্ষিক রিভিউ হয়, 3 বছর পর পর রিভিউ হয়, কোনোটা 2 বছর পর পর রিভিউ হয়, সেই মিটিংগুলোতে আমরা যাই। আমাদের মন্ত্রীরা যান, আমাদের সচিবরা যান, আমাদের এক্সপার্টরা যান, ডিপেন্ড করে কতটাকে তারা স্পন্সর। কোনো মিটিংয়ে 2 জন যায়, কোনো মিটিংয়ে 20 জন যায়। ক্লাইমেট চেঞ্জ মিটিংয়ে বোধহয় 300 যায়, কি করতে যায় সেটা আমি জানি না। কিন্তু আমি মনে করি এই বৈশ্বিক অঙ্গীকার যেগুলো আছে সেগুলোতে আমাদের নজর দিয়ে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে দেশের ভিতরে এটা যাতে আমরা নিজেদের জায়গাটুকু আসলে যাতে আমরা অর্জন করতে পারি। আমি একটা কথা বলে শেষ করি, যেমন কদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সাহেব এসেছিলেন, ওরা উচ্চারণ করে বোধহয় মাখো সাহেব, যাই হোক। সো ম্যাক্রো সাহেব বলেছেন যে বাংলাদেশকে তোমাদের 2টো কাজ করা উচিত। এক, যারা ক্লাইমেট চেঞ্জের বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হবে তাদের অভিযোজনের জন্য তোমরা কাজ শুরু করো। 2, এই জীববৈচিত্র্য পরিবর্তন, জলবায়ু উষ্ণতা বাড়ার কারণে তোমাদের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। যেমন সুন্দরবন 20-30 বছর পরে সুন্দরী থাকবে না, একটা গাছ মরে যাবে সব। তো তোমাদের প্রচুর পরিবর্তন হবে, সেইটার দিকে তোমরা নজর দাও। আমি তো ছিলাম না সেখানে, খবর কাগজ পড়ে যেটা জেনেছি, বাংলাদেশ থেকে বলেছে যে হ্যাঁ 2টো কাজ করতে, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ কপের সিদ্ধান্ত, আর একটা হচ্ছে বায়োডাইভার্সিটি কপের সিদ্ধান্ত, যে আমাদের তো প্রচুর অর্থ লাগবে। ম্যাক্রো সাহেব বলে গেছেন আমি তোমাদেরকে $1 বিলিয়ন দেব, ইউরো দেব, ডলারের থেকেও বেশি, 1 বিলিয়ন দেব। এখন সেটা নিয়ে সরকার নাড়াচাড়া করছে, আমরা তো জানি না কোথায় এই টাকাটা সঠিকভাবে খরচ হবে। কারণ আমার ভয় হচ্ছে আমরা যদি ঠিক মতো পরিকল্পনা করে ফ্রান্সের কাছে না যেতে পারি, তাহলে দেখা যাবে যে ফ্রান্স এক গাদা বিশেষজ্ঞ পাঠিয়ে দিয়েছে, ওরা না জানে ইংরেজি আর আমরা না জানি ফরাসি ভাষা। কাজে এই টাকাটা যে সঠিকভাবে ব্যবহার করতে পারলে তো অনেকের বহু উপকার হতো, জাতি প্রস্তুতি নিতে পারতো যা মোকাবেলা করার জন্য। কাজে আমাদের হচ্ছে কি করতে হবে, তার প্ল্যান, প্রোগ্রাম, স্ট্র্যাটেজি, পলিসি সব আছে, সবকিছু আছে, কিন্তু আসলে আমরা কখনোই বাস্তবায়ন করতে পারছি সেটা নিয়ে একটি প্রশ্ন আছে। কিন্তু এই জায়গাটিতে আপনি সরকারের কথা বলছেন, সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থাকে নিঃসন্দেহে একসাথে কাজ করতে হবে। সেই প্রশ্নটি একটু অধ্যাপক ডক্টর মাহবুব নাসির আপনার কাছে রেখে আমাকে বিরতিতে যেতে হবে। জলবায়ু পরিবর্তন এই সংস্থাগুলো আসলে তাদের মাঝে সমন্বয় কতটা আছে, সরকারের সাথে বেসরকারি সংস্থাগুলো সমন্বয় হয়ে কাজ করতে পারছে কিনা, বিরতি থেকে ফিরে উত্তর নিতে চাই। দেশাম্প্রতিকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। তাপদাহ দুর্যোগ, দেশ জুড়ে 3 দিনের সতর্কতা নিয়ে আলোচনা করছি আমরা আজকের দেশাম্প্রতিক অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন। যে প্রশ্ন করে রেখে বিরতিতে গিয়েছিলাম, জলবায়ু পরিবর্তনে আমরা সরকারি বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় কতটা দেখতে পেয়েছি? আসলে এই যে আমাদের বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, পরিবেশ
বন মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা এই দুটোকে কিন্তু আমি একসাথে দেখি। দুই জায়গাতেই কিন্তু আছে যে সরকারি বেসরকারি একাডেমিয়া তাদের সমন্বয়ের মাধ্যমে কাজ করা। হ্যাঁ, এখন যদি জলবায়ু পরিবর্তনের কথা বলি তাহলে আমরা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে কৌশলপত্র, আর একটা হচ্ছে জাতীয় অভিযোজন পরিকল্পনা, এটা কিন্তু সরকারি বেসরকারি সংস্থাগুলি মিলেই করেছে। অর্থাৎ এটা একটা ভালো উদাহরণ অন্য কোনো উদাহরণের থেকে। কিন্তু সেক্ষেত্রে নিঃসন্দেহে সরকারের সঙ্গে একটা ব্যাপক বোঝাপড়ার জায়গা সৃষ্টি হবার কথা ছিল, অবশ্যই। সেই বোঝাপড়ার জায়গাটিতে কি আমরা আছি? সেটা হচ্ছে যে এইটা তো আমাদের নিজেদের ডকুমেন্ট, মানে বাংলাদেশের তৈরি করা, এবং এই বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কৌশলপত্র কিন্তু বেসরকারি সংস্থারাই করে দিয়েছে এবং সেখানে তারা বিভিন্ন বিশেষজ্ঞ, তারপরে একাডেমিয়া সবার তাদের গবেষকদের সহায়তা নিয়েছেন। সুতরাং সেটা এখন যেহেতু রিভাইজ হচ্ছে, এটা কিন্তু বেসরকারি সংস্থা সরকারি মিলেই করে। তো যখন আমি একটা যেমন অভিযোজন পরিকল্পনার কথাই যদি বলি, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, এইগুলি সবই কিন্তু একসাথে করা হয়। অর্থাৎ কারো মতামত একদম আগে যেমন আমরা বলি টপ ডাউন অ্যাপ্রোচ ছিল, এখন কিন্তু বাংলাদেশে এই অবস্থাটা নাই। আমি সব জায়গাতে এই কথাগুলি বলবো। এবং বাংলাদেশে আরও একটা সার্থক প্রোগ্রাম হচ্ছে যে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি। এটা কিন্তু একেবারে তৃণমূল পর্যায় থেকে মতামত নেওয়া হয়। বাংলাদেশে যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আছে, সেটাও কিন্তু বিভিন্ন আমরা হয়তো অনেক ধরনের প্রকল্প গ্রহণ করেছি। প্রকল্পগুলি তো আসলে বাস্তবায়নও করা হয় বেসরকারি সংস্থার মাধ্যমে, অনেক প্রকল্পই বাস্তবায়ন হয়, কারণ সরকার নিজে তো কোনো কিছু ইমপ্লিমেন্ট পরিকল্পনা বাস্তবায়নে যে প্রকল্পগুলো আসলে আমাদের করতে হবে সেটি আমরা করছি কিনা। ডক্টর আইনুন নিশাত, এই যে আপনি উন্নত দেশগুলোর কথা বলছিলেন, তারা আসলে কেন অর্থ দিবে সেই প্রশ্ন তারা করতেই পারে, কিসের পরিকল্পনার ভিত্তিতে তারা আমাদেরকে অর্থ দিবে, সেটিও আমাদের একটি বড় প্রশ্নের জায়গা থেকে গেল। সেই পরিকল্পনাগুলোর দিকে কি আমরা হাঁটছি? আমি দুঃখের সাথে বলছি না। কারণটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ডিজাস্টার, আমার আরেকটা প্রিয় সাবজেক্ট ওয়াটার ম্যানেজমেন্ট, এগুলো একটা মন্ত্রণালয় একটা প্রতিষ্ঠানের কাজ না। আপনি বন্যা একটা দুর্যোগ, পানি মন্ত্রণালয়ের ভূমিকা আছে, আবহাওয়া দপ্তরের ভূমিকা আছে ফোরকাস্টিং, নদী ভাঙন একটা দুর্যোগ। এই যে নাসরিন বললেন যে গ্রামের থেকে লোকজন শহরে চলে আসতে বাধ্য হচ্ছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকায়, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা। তো এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভূমিকা আছে। সেখানকার মহিলারা পুরুষ সকলেরই স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার আছে। কৃষির পরিবর্তন আনতে হবে, কৃষি মন্ত্রণালয়ের ব্যাপার আছে। সারের ব্যাপার আছে, ইন্ডাস্ট্রিজ মন্ত্রণালয়কে আনতে হবে। সো আমাদের মন্ত্রণালয়গুলো এখনো সাইলোর মতো, এক একটা লম্বা লম্বা সাইলো। ওর যে সিদ্ধান্ত হয়, ওর যে পাশের মন্ত্রণালয়ের সাথে তার যে যোগাযোগ, কোঅর্ডিনেশনটা প্রয়োজন, ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং হয়। আমি অনেক মিটিংয়ে যোগদান করেছি। এখন যে মন্ত্রণালয় হোস্ট করছে তার সচিব কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন, আর বাকি মন্ত্রণালয়গুলোর থেকে জুনিয়র কিংবা মাঝারি ধরনের অফিসাররা আসে, যাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। তো যতক্ষণ না এই ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন আনা সম্ভব হবে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের কাজে ফাইন্যান্স মিনিস্ট্রির ভূমিকা আছে, কতটা টাকা বরাদ্দ করছে, আইএমইডির ভূমিকা আছে, ঠিক মতো কাজটা খরচ হচ্ছে কিনা। কাজে আমি মনে করি অগ্রগতি দেখার সুযোগ আমাদের খুব একটা নেই এইখানে। এটা করতে হবে, এটা সরকার যে বুঝতে পারছেন না তা না, বুঝতেছেন, কিন্তু এখন এটাকে বাস্তবায়ন করার জন্য ইন্টারমিনিস্ট্রিয়াল, ইন্টারসেক্টরাল, ইন্টার এজেন্সি, ফার্স্ট ইনসাইড দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, দেন আপনি যেটা বলছেন বাইরের সাথে। পৃথিবী কিন্তু বলছে যে তোমাদেরকে যে টাকা দেব, কিসের ভিত্তিতে দিবে? তোমাদেরকে প্রাইভেট সেক্টরকে জড়াতে হবে, কারণ প্রাইভেট সেক্টরের এফিসিয়েন্সি হায়ার। কিন্তু এইগুলোর ব্যাপারে আমাদের ক্যাপাসিটি বিল্ড করতে হবে, আমাদের টেকনোলজিকে আনার কাজ করতে হবে। এই পরিস্থিতি মোকাবেলায় এখন আমাদের অনেক কিছু করবার আছে। একদম শেষ সময় চলে এসেছি আমরা। আমি একটু আপনাদের দুজনের কাছে একটি প্রশ্ন রেখে শেষ করতে চাই। যে হিট অ্যালার্ট কিংবা দুর্যোগ হিসেবে আমরা চিহ্নিত করেছি তাপপ্রবাহকে, সেই জায়গাটি থেকে একেবারে সাধারণ জনগণ যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি আপনাদের কিছু বলা থাকে, ডক্টর আইনুন নিশাত। আমার বক্তব্য হচ্ছে এটা একটা নতুন কিছু না। এই ধরনের তাপমাত্রা আগে হয়তো 10 বছর 15 বছর পর পর আসতো, এখন এটা আরো ঘন ঘন আসবে। সামনের বছরও একই জিনিস ঘটতে পারে। আর ধীরে ধীরে তাপমাত্রা একটু বাড়ছে,
কিন্তু যেটুকু বাড়ছে সেটুকু আমাদের পারসেপশনের মধ্যে আসে না। তাহলে এই ধরনের গরম পড়তে পারে সামনের বছর কি তারপরের বছর কি তারপরের বছর, এখনই সেই প্রস্তুতি ধরনের নিতে হবে। প্রস্তুতি আমাদের নিতে ওই হবে। রোদের মধ্যে কেউ যাবে না, বাইরে কেউ যাবে না, গরমের মধ্যে কাজ করবে না। প্রয়োজন হলে আইন করে যারা বাইরে কাজ করে, শ্রমিক শ্রেণী, নির্মাণ শ্রমিক, ইটের ভাটার শ্রমিক, ট্রাকের শ্রমিক, তাই না, যানবাহনের শ্রমিক, তাদের রিক্সা কাজের চালক, জায়গাটি খানিকটা তাদের সহজ করে ক্ষেত্রে দেওয়ার এইটা দিনটাকে সন্ধ্যার পরে তাদের ব্যবস্থা এটা কিন্তু প্র্যাকটিসড হচ্ছে, মিডল ইস্টে তাই জি। প্র্যাকটিসড হয়। জি, অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন, গাছ লাগানো নিয়ে আমরা অনেক আলোচনা করছিলাম। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে গাছ লাগিয়ে অনেকে রেকর্ড করতে চাইছেন, কিন্তু সেটি এখন কেন? ছোট করে 10 সেকেন্ডে যদি একটু বলেন এই মুহূর্তে আসলে কি করার আছে? গাছ লাগানো তো সারা বছরেরই কাজ। গাছের একটা সিজন আছে, সময় আছে, সেই সময় অনুযায়ী সব গাছ একই সময় লাগানো না। আমার কাছে যেটা বেশি আমাদের প্রয়োজন যে আমরা কোন ধরনের গাছ লাগাচ্ছি সেটা একটু জানা প্রয়োজন। আমরা সব ধরনের গাছই কিন্তু লাগাতে পারবো না। গাছ লাগানো মানে নির্দিষ্টভাবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কোন ধরনের সেটি গাছ আসলে আমাদের এই তাপদাহ থেকে আমাদের খানিকটা হিট অ্যাবজর্ব বাঁচাতে পারে কিনা। হ্যাঁ, সেটা হচ্ছে একটা ভালো প্রয়াস, কিন্তু সেখানে আমাদের যথেষ্ট জায়গা নাই, স্থান নাই। সুতরাং ইমিডিয়েটলি যেটা করা, যাতে খেটে খাওয়া মানুষেরা যাতে তারা কাজ করতে পারে সেটি সেই আসলে ব্যবস্থা দেখা করতে এবং হবে। মানুষের সচেতন থাকা। নিশ্চয়ই অধ্যাপক যাতে ডক্টর তাদেরকে মাহবুবা গরম নাসরিন, না ডক্টর লাগে। আইনুনের সাথে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।